গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আগের ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ইতিহাসের ৮ নম্বর অধ্যায় থেকে তোমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছিলাম, যেগুলো তোমরা এই অধ্যায় থেকে পড়বে। এরকম আমরা কোন বিষয়গুলো আমরা ভালোভাবে পড়বে সেটা আমরা বলে দিয়েছিলাম। আজ আমরা এই ক্লাসে আরও এরকমই এই অধ্যায়ের যে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, যে 1947-এর পর উদ্বাস্তু সমস্যা। এখান থেকে তোমরা কোন বিষয়গুলো ভালোভাবে পড়বে সেইগুলোই আমরা বলে দেব, ঠিক আছে? তাহলে এখানে তোমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে যে এই উদ্বাস্তু সমস্যাটা কি, এটা আগে তোমাদের খুব ভালোভাবে জানতে হবে, ঠিক আছে? আর আমাদের প্রথম ক্লাসটা যারা দেখোনি তারা অবশ্যই দেখবে, আর আমাদের চ্যানেলে যারা প্রথম তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। তাহলে এখানে প্রথম যেটা বলতে হবে সেটা হচ্ছে যে এই যে উদ্বাস্তু সমস্যা, এটা কি? উদ্বাস্তু সমস্যা হচ্ছে 1947 সালে ভারত যখন স্বাধীন হয়ে গিয়েছিল, সেই সময় কি হয়েছিল? সেই সময় পাকিস্তান এবং বাংলাদেশে যারা মানে হিন্দুরা যারা ছিল তাদেরকে কোথায় আসতে হয়েছিল? তাদেরকে আমাদের ভারতে চলে আসতে হয়েছিল, এবং ভারতে যারা মুসলিম ছিল তাদেরকে পাকিস্তানে যেতে হয়েছিল। তাহলে এই যে তারা যে সব কিছু ছেড়ে পাকিস্তান থেকে যারা ভারতে এসেছিল হিন্দুরা, এবং ভারত থেকে যারা পাকিস্তানে গিয়েছিল মুসলিমরা, তারাই কি হয়েছিল? তারাই হয়েছিল উদ্বাস্তু, ঠিক আছে? এটাই এখান থেকে তোমরা একটু ভালোভাবে পড়ে রাখবে। আর কি পড়বে? আর এই উদ্বাস্তুদের সংখ্যা কিন্তু প্রচুর ছিল, কেন সেই সময় অনেক মানুষ কিন্তু এই একদম তাদের সব কিছু হারিয়ে তারা এক দেশ থেকে অন্য দেশে চলে এসেছিলো, ঠিক আছে? এইটা। আর এছাড়া এখান থেকে তোমরা যে বিষয়গুলো পড়বে সেটা হচ্ছে যে উদ্বাস্তু সমস্যা সমাধানের উদ্যোগ ও বিতর্ক। এখান থেকে যে বিষয়গুলো তোমরা ভালোভাবে পড়ো, তাহলে এবার এই উদ্বাস্তু যে সমস্যা, এদের নিয়ে একটা সমস্যা দেখা দিল, একটা দেশের জনসংখ্যা অনেক বেড়ে গেল, ঠিক আছে? তার ফলে এদের নিয়ে কিন্তু একটা ভালো রকমই সমস্যা দেখা দিল। এবার এই সমস্যাটাকে মেটানোর জন্য বিভিন্ন কিছু ব্যবস্থা নেওয়া হয়েছিল, যেমন কি একটা হচ্ছে যে নেহেরুর সঙ্গে লিয়াকতের একটা চুক্তি হয়েছিল, সেটাই হচ্ছে যে নেহেরু লিয়াকত চুক্তি, ঠিক আছে? তাহলে এই যে উদ্বাস্তুরা ভারতে আসছিল, এর জন্য ভারতের সেই সময় প্রধানমন্ত্রী নেহেরু এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলীর সঙ্গে একটা চুক্তি হয়েছিল, কিন্তু এতেও কিন্তু মানে এই উদ্বাস্তু সমস্যাটা কিন্তু খুব সহজে মিটে যায়নি, ঠিক আছে? এবার নেহেরু এই উদ্বাস্তুদের জন্য কিছু ব্যবস্থা করেছিলেন, এবং সেটা করতে তার অনেক দিন সময় লেগেছিল, ঠিক আছে? এইটা। আর আরেকটা জিনিস এখান থেকে তোমরা পড়বে, সেটা হচ্ছে যে কীরকম, সেটাই হচ্ছে পুনর্বাসনের যুগ। তাহলে পুনর্বাসন মানে এই যে উদ্বাস্তু যারা আসছিল তাদের জন্য বেশ কিছু সুযোগ সুবিধার ব্যবস্থা করা, সেটাই, এবং তাদেরকে যেমন তাদের থাকা বা তাদের খাওয়া দাওয়া এই ব্যবস্থাগুলো করে দেওয়া, তাদের জন্য ঘর তৈরি করে দেওয়া, এইগুলো, ঠিক আছে? এইগুলোকেই এই যে বিষয়টাকে কি বলে? এই বিষয়টাই হচ্ছে যে পুনর্বাসনের যুগ। এটা ভালোভাবে তোমরা এই বিষয়টা একটু পড়ে রাখবে, ঠিক আছে? তাহলে এই যে বিষয়গুলো যেগুলো আমরা বলছি, এগুলো তোমরা খুব ভালোভাবে বুঝে নেবে, ঠিক আছে? তাহলে কিন্তু তোমরা যদি ভালোভাবে তোমরা বুঝতে পারো, তাহলে কিন্তু পরীক্ষায় যেরকমই প্রশ্ন দিক তোমরা কিন্তু খুব সহজেই উত্তরগুলোকে ভালোভাবে লিখতে পারবে, ঠিক আছে? আর কি পড়বে? আর এখান থেকে তোমাদের এখন তোমরা পুরনো পড়ার সাথে সাথে নতুন পড়াকে অবশ্যই পড়তে থাকো। নতুন পড়া কিছুক্ষণের তোমরা যতক্ষণ বাড়িতে ইতিহাসটা পড়বে সেই সময় তোমরা কিছু সময় পড়বে পুরনো পড়াগুলো, আর কিছু সময় তোমরা নতুন পড়াগুলো পড়বে, ঠিক আছে? এইভাবে পড়লে তবেই কিন্তু পুরো বইটা তোমরা ভালোভাবে তৈরি করতে পারবে, নাহলে কিন্তু কখনোই তোমরা ভালো বইটা তৈরি করতে পারবে না, ঠিক আছে? এইভাবেই তোমাদেরকে এখন পড়তে হবে। আর পড়ার সময় অবশ্যই তোমরা 1 নম্বরের প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন এগুলো আগে পড়বে। যারা ভালোভাবে তৈরি করতে পারছো না তারা কিন্তু বড় প্রশ্ন, তারা আগে ছোট প্রশ্নগুলোকে ভালোভাবে তৈরি করবে, তারপর তোমরা বড় প্রশ্নে যাবে। আর যাদের ছোট প্রশ্ন পড়া হয়ে গেছে তোমরা এখন থেকেই বড় প্রশ্নগুলো অবশ্যই তৈরি করবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে তাহলে যেটা আছে সেটা কি? সেটা হচ্ছে যে তাহলে এবার এই দেশভাগ নিয়ে বেশ কিছু মানে সাহিত্যিকরা তারা কিন্তু বেশ কিছু বই লিখেছিলেন। সাহিত্যিক নয়, তারা সেই সময়কার যারা সেই ঘটনাগুলো যারা নিজের চোখে দেখেছিলেন, কিছু বিখ্যাত মানুষও ছিলেন তাদের মধ্যে, তারা কিন্তু বিভিন্ন বই লিখেছিলেন। এরকম বহু বইয়ের নাম তোমরা এই তোমাদের সিলেবাসে অবশ্যই পাবে, সেইগুলো তোমরা একটুখানি পড়ে রাখবে। এগুলো থেকে শর্ট কোশ্চেন অবশ্যই আসবে। তার মধ্যে আমরা
শঙ্খ ঘোষের সুপারি বাগানের সারি বা দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম, এগুলো এরকম প্রচুর নাম আছে এখানে। হিরণময় বন্দ্যোপাধ্যায়ের উদ্বাস্তু, ঠিক আছে, এগুলো খুব ভালোভাবে পড়বে। এছাড়া শুধু যে আবার কোনো কবিরা হয়তো কবিতাও লিখেছিলেন সেইগুলো, হ্যাঁ। আর এর সাথে সাথে আমাদের এই মহাশ্বেতা দেবীর বই, সুনীল গঙ্গোপাধ্যায়ের অর্ধেক জীবন, এগুলো, ঠিক আছে। আর এছাড়াও কিন্তু কিছু কিছু মানে পরিচালক তারা কিন্তু সিনেমাও তৈরি করেছিলেন এই দেশভাগের ঘটনাকে নিয়ে, যেমন ঋত্বিক ঘটক, মেঘে ঢাকা তারা, সত্যজিৎ রায়ের অশনি সংকেত, এগুলো থেকেই কিন্তু সেই সময় সমাজের কী অবস্থা হয়েছিল সেগুলো কিন্তু তারা তাদের এই শিল্পের মধ্যে দিয়ে কিন্তু তারা মানুষের কাছে তুলে ধরেছিলেন। এগুলোই তোমরা ভালোভাবে এখান থেকে পড়ে নেবে। আর এর পরের অংশ যেটা আছে এই অধ্যায়ে, সেটা হচ্ছে যে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের উদ্যোগ ও বিতর্ক, ঠিক আছে। তাহলে এবার ভারত স্বাধীন হয়ে যাওয়ার আগে কিভাবে মানে যে আমাদের যে রাজ্যগুলো যে সেই সময় যে রাজ্যগুলো ছিল সেইগুলো কি হতো, সেইগুলো মানে অনেকগুলো রাজ্যের বিভিন্ন ভাষার মানুষকে নিয়ে একটা রাজ্য তৈরি হয়েছিল। এর ফলে তাদের মধ্যে একটা মনের ভাব প্রকাশের বা যোগাযোগের একটা সমস্যা হতো, ঠিক আছে। তাহলে সেই সমস্যার জন্যই তারা চেয়েছিল যে সব রাজ্যগুলোকে মানে যেসব রাজ্যের ভাষা এক সেই অনুযায়ী রাজ্যগুলোকে তৈরি করা হোক, এবং সেই অনুযায়ী কিন্তু রাজ্য তৈরি হয়েছিল। এবং সেটাই হচ্ছে যে ভাষার ভিত্তিতে ভারতে এই রাজ্য পুনর্গঠন কমিশন। এটা কত সালে তৈরি হয়েছিল? এটা তৈরি হয়েছিল 1953 সালে, ঠিক আছে। এই রাজ্য পুনর্গঠন কমিশনের আগে আরও একটা কমিশন এখানে তৈরি হয়েছিল, সেটা হচ্ছে যে দর কমিশন বলে একটা কমিশন, যেখানে ভাষার ভিত্তিতে যে রাজ্যগুলো তৈরি হবে সেরকম একটা কমিশন, ভাষাভিত্তিক প্রদেশ কমিশন, সেটাই হচ্ছে যে দর কমিশন, ঠিক আছে। এইটা একটা। আর এরপরে রাজ্য পুনর্গঠন কমিশন, ঠিক আছে। এটা এই ভাষাভিত্তিক যে প্রদেশ কমিশন তৈরি হয়েছিল, এরাই এই কমিশনেরই রিপোর্টের পর এরা একটা রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি করার একটা কথা বলেছিল, মানে রাজ্যগুলোকে আলাদা করতে হবে, এইটা, ঠিক আছে। এইটা এখান থেকে তোমরা ভালোভাবে পড়বে। আর এখানে আরও একটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে যে এই আমাদের পত্তি শ্রীরামালু বলে একজনের নাম পাবে, তিনি কিন্তু 58 দিন অনশন করেছিলেন। কেন? কারণ যাতে একটা আলাদা অন্ধ্রপ্রদেশ রাজ্য তৈরি করা যায় তেলেগু ভাষাভাষী মানুষদের জন্য, সেই জন্য এই ঘটনাটাও তোমরা এখান থেকে একটু পড়ে রাখবে। আর এরপরে হচ্ছে যে রাজ্য পুনর্গঠন আইন 1956 সালে, এটা রাজ্য পুনর্গঠন আইন। এখানে রাজ্যগুলো আবার নতুন করে তৈরি করার কথা বলা হয়েছিল 1956 সালে, ঠিক আছে। এই জায়গাটা একটুখানি ভালোভাবে তোমরা পড়বে। আর পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।